জামাতের লোক অনেক দলেই গুপ্তভাবে আছে। আই হ্যাভ এ প্ল্যান ভার্সেস উই হ্যাভ এ প্রোপাগান্ডা। আসলে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচন কি বার্তা দিয়েছে, মানুষের মনোজগতে কি কাজ করছে, ভোটারদের মনোজগতে কি কাজ করছে, সেটাও একটু বোঝার চেষ্টা করবো। আমাদের সাথে স্টুডিওতে আজ উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক এম এ আজিজ, এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং জবান পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনি। আপনার মন্তব্য যে আপনি কিভাবে দেখছেন যে ইতিহাসে জামাত ইসলামী যে এতগুলো আসন পেতে পারে, সেটা আসলে আমার মনে হয় জামাত ইসলামী কল্পনা করেছিল কিনা 15 বছর আগেও সেটা আমরা জানি না। আপনার মন্তব্য শুনি। ধন্যবাদ আপনাকে, রনি ভাইকে ধন্যবাদ, দর্শক শ্রোতা। দেখেন, জামাত 68টা সিট একা পেয়েছে, এটা একটা অসাধারণ তাদের উন্নতি আমি বলবো। একবার স্বতন্ত্র তারা নিজেরা ইলেকশন করেছিল একটা, আর একবার 2টা, আর বিএনপির সাথে একসাথে বিএনপির সাপোর্ট নিয়ে 18টা, এই সর্বোচ্চ। এবারে কিন্তু তাদের অগ্রগতি অনেক অনেক। এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ আছে, আপনারা হয়তো বিশ্বাসে নেবেন না, আমি বরাবর বলি যে জামাতের লোক অনেক দলেই গুপ্তভাবে আছে। বিএনপির ভিতরে কমপক্ষে 20% আছে। এই ভোটে তাদের ভোট এগিয়ে গেছে, একটা কারণ। 2টা কারণ, তারা নমিনেশন অনেক আগে দিয়েছে, তারা ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করতে পেরেছে। অনেককে আপনার নানান রকম চিকিৎসা টাকা পয়সা অনেক কিছু বিতরণ করে কনভিন্স করেছে অনেককে। গ্রামে 80% লোক গ্রামে বাস করে, সাধারণ নারীদেরকে কিন্তু তারা কনভিন্স করতে পারছে। কারণ জান্নাতের টিকিট দিয়ে একটা ভীতি আছে না, সবার ভিতরে আছে না। ধরেন আমাকে যদি কয় তুমি এই কাজ করছো তুমি জান্নাত পাবা না, প্রত্যেকটা ইসলাম ধর্ম যারা অনুসারী তারা তো সবাই জান্নাতে যাইতে চায়। কিছু ধরেন ইসলাম ধর্ম পালন করুক আর না করুক, আপনি যদি বুঝায় আমাকে বলেন, আমি যদি কনভিন্স হই জান্নাত পাবো না, তবে সেখান থেকে কিন্তু আমি অবশ্যই কিন্তু সরে দেওয়ার চেষ্টা করব, সেই কাজ করব না। তো এই জন্যে আমাদের গ্রামের দেশে অনেক সাধারণ নারী আছে। এই সাধারণ নারী, আমি ভোট দিতে গিয়েছি, আমি দেখছি যে অনেক সাধারণ নারী তারা কিন্তু যারা মোটিভেটেড হয়েছে, এবং বিশেষ করে জামাতের তো স্কুলিং আছে একেবারে শুরু থেকে উপর পর্যন্ত, এবং যারা জামাতের দীক্ষিত হয় তারা কিন্তু একদম মানসিক জগৎটা আলাদা হয়ে যায়। তারা পৃথিবীর অন্য কিছুকেই আর কোনো প্রগতির অংশ হিসেবে দেখে না। আমি এই যে অন্ধকার যুগে তারা প্রবেশ করে। আর যারা এই জামাতের ডাইরেক্ট কর্মীর বাইরে যারা জামাতের যে আচরণগুলি হয়েছে, জান্নাতের টিকিট দেওয়া, এই বিকাশ নাম্বার ডি নাম্বার নেওয়া, এই যে অপপ্রচারগুলি, এবং অনেকগুলো আপনি দেখেন যে শরিয়া আইনটা কি, রাজনীতি পরিষ্কার না করা, এই কারণে জামাত থেকে কিন্তু বাঁচতে চেয়েছে একটা বিরাট অংশ। শেষের দিকে কিন্তু আপনি দেখে দেন যে অনেক আওয়ামী লীগ কিন্তু নির্বাচন বয়কট করেছে, তারপর কিছু আওয়ামী লীগ অনেক সিটে ইলেকশন গেছে, মাইনরিটি গেছে, সব শ্রেণী পেশার লোক কিন্তু তখন গেছে যে অন্তত পক্ষে এই জামাতের হাত থেকে বাঁচতে হবে। দেখেন, জামাতের আমির ছাড়া মাঝপথের এমপি নমিনেট অনেকের সাথে আমার কথাও হয়েছে, তারা কিন্তু সবাই বলছে শরিয়া আইন বাস্তবায়ন হবে। একমাত্র উপর থেকে তাহের সাহেব এবং জামাতের আমির বলেন নাই, তাহের সাহেবও বলছে কিন্তু ধাপে ধাপে শরিয়া আইন বাস্তবায়ন হবে। আবার ইতিমধ্যেই আপনার আফগানিস্তানের আমাদের এখান থেকে 11 দলের বড় একটা নেতা ভিজিট করে আসছে, আবার আফগানিস্তানেরও 2 নেতা এসে বাংলাদেশ ভিজিট করছে। তখন স্বাভাবিকভাবে মিলানো হয়েছে যে আমরা বোধহয় জামাত ক্ষমতায় আসলে আমরা আফগানের দিকে, আফগানের দর্শনে আমরা বোধহয় দীক্ষিত হব। কারণ হচ্ছে যে আগে কিন্তু স্লোগান হতো আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। এখন অবশ্য হয় না, আগে হয়েছে। তারপরে সেই জায়গা থেকে আমি যদি প্রশ্ন করি আপনাকে, যে আসনের দিক থেকে 68টা আসন পেয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় তো আসলে অনেক ভোট পেয়েছে, যেটা আসলে অকল্পনীয়। জামাত ইসলামী যেভাবে আমরা দেখলাম যে বেশ কয়েকটা জায়গায় বিএনপির প্রার্থীকে পরাজিতও করে দিয়েছে, যারা আসলে পরাজিত হওয়ার কথা না। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মানুষ কি তাহলে তাদের যে ন্যারেশন, সেই ন্যারেশনে আসলে ভুলে যাচ্ছে কিনা? না, দেখেন, ইলেকশনের আগে আপনি খেয়াল করে দেখেন অনেক টাকা পয়সা বিতরণ হয়েছে। ঢাকা শহরে হকারদেরকে পর্যন্ত টাকা দিছে, আপনার টেবিলেও কথা বলে গেছে, সে টাকা দিছে, তারপরে তার ব্যাখ্যা সে দিছে। তো টাকা পয়সা বিতরণ, টাকা পাইলে বাঙালি যারা সাধারণ লোক তারা মনে করে টাকা দেওয়া যে অপরাধ, এটা ভাবে না।
কিন্তু টাকা দিছি আমি ভোট দেব না, এটা অপরাধ। সুতরাং এই কারণেও ভোট পাইছে। তারপরে ধরেন অনেকেই বলে দেখছি ন্যারেটিভ তৈরি করেছে, আওয়ামী লীগকেও দেখেছি, বিএনপিওকে দেখেছি, একটু জামাতকে দেখি, তারা তো একটা সৎ লোকের লেবাস তো ধরছে। এটা মানুষ কিন্তু সাধারণ মানুষ অনেকেই কনফিউজ হয়েছে, সচেতন লোক হয় নাই, কিন্তু সাধারণ মানুষ গ্রামগঞ্জে ধরেন অনেক নারী আছে যারা ধরেন ওই পাকঘর আর ঘর ছাড়া খুব একটা আলো বাতাসও দেখে না, সেও মনে করে যে প্রার্থীর কাছে টাকা নেওয়া তার অধিকার, এটা যে চাঁদাবাজি সে কিন্তু বোঝে না। কিন্তু জামাত তো ঘরে ঘরে টাকা পৌঁছাইছে, ঘরে ঘরে চিকিৎসা দিছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেই কারণে ভোট বাড়ছে হয়তো। আর তারা ধরেন বিএনপি তো ইশতেহার দেওয়ার আগ মুহূর্তে আপনার নমিনেশন দিছে, আর ওরা তো সব জায়গায় কাজ করা শেষ করে দিছে এইভাবে নানানভাবে। ছোট ছোট কোরআন শরীফ দেখে তওবা করাইছে, শিশুর মাথায় তার সন্তানের হাতে মাথার তওবা করাইছে যে আপনি ভোট দিবেন, বলেন দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাত পাবেন। এইসব যে মানুষ অনেক সময় প্রলুব্ধ করা হয়েছে, এইসব কারণে ভোট বেড়েছে, কিন্তু আসলে বাস্তবে তা না। এই জন্যে আমি বলছি যে আপনি যেটা বলছিলেন বিএনপির জন্য চ্যালেঞ্জ, আমি সেই জায়গাটা আপনার কাছে আসি, একটু বিএনপির জন্য কি কি চ্যালেঞ্জ সেটা আমি শুনবো। আমি একটু এই যে ভোটাররা যে মেসেজটা দিল সেই মেসেজটাকে আমরা কিভাবে রিড করবো রেজাউল করিম রনি? জামাতের আমির যেটা বলছেন যে আধুনিক বাংলাদেশে জামাত ইসলামী শক্তিশালী বিরোধী দলের অবস্থানে আছে, তার মানে অলরেডি তারা তাদের রেজাল্ট মেনে নিয়েছে, পরাজয় মেনে নিয়েছে। এবং এই পরাজয়টা কেন? এই পরাজয়টা হলো নির্বাচনটা আসে কিসের মধ্যে ছিল? আমরা কার্যত দেখতে পাচ্ছি বিএনপি বনাম জামাত, কিন্তু আমরা ছোটবেলায় বলছিলাম যে বিএনপি কোনোদিনও জামাতকে বিরোধী দলের মর্যাদা দিবে না। কারণ হলো জামাত একটা ক্যাডার ভিত্তিক মতাদর্শবাদী ইডিওসেন্ট্রিক আলট্রা ফ্যাসিস্ট অর্গানাইজেশন, আর বিএনপি হলো একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, দুইটা রাজনীতি আলাদা। এবং বিএনপির দুর্ভাগা দল, সে কোনোদিনও প্রপার বিরোধী দল পায়নি। আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আরেক আওয়ামী লীগ জামাত রূপে এখন বিরোধী দল হিসেবে হাজির হয়েছে, আনফরচুনেট। ফলে এই নির্বাচনটা হয়েছে প্রোপাগান্ডা বনাম পরিকল্পনার নির্বাচন। সহজ কথায় বললে আই হ্যাভ এ প্ল্যান ভার্সেস উই হ্যাভ এ প্রোপাগান্ডা, এই দুইটার মধ্যে এই যে আজিজ ভাই প্রোপাগান্ডা নানা বিষয় বিস্তারিত ব্যাখ্যা করছে, এখানে আমি আর গেলাম না। সেখানে বাংলাদেশের জনগণ প্রোপাগান্ডার বিরুদ্ধে পরিকল্পনার পক্ষে রায় দিয়েছে। ফলে এই পরিকল্পনা বাস্তবায়নটা এখন যারা ক্ষমতায় যাবে, সরকার গঠন করবে, তাদের জন্য চ্যালেঞ্জ, মানে বিএনপির জন্য চ্যালেঞ্জ। ফলে এই যে তাবৎ ফেসবুকে সরকার গঠন তারা যে সকাল বিকাল করছে এবং আমাদের নিয়ে যে অকথ্য গালিগালাজ করছে, আমার নামে লক্ষ লক্ষ ফটো কাট, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম, এক ধারা শুরু হইতো, রাত্রিবেলা ঘুমানো যাওয়ার আগে আরেক স্রোত শুরু হইতো, এইভাবে চলছে। সো আমি মনে করি তাদের এই ধারা যদি তারা অব্যাহত রাখে, তারা সিট ভোট যাই পাক, ভালো মন্দ সেই আলাপের বাইরে, তাদের অধপতন। আপনি যেটা বলছেন তারা সিট বেশি পেয়েছে, তারপর অনেক ভোট পেয়েছে, তারা তো সরকার গঠন করছে সকাল বিকাল, এই পরিণতি কেন? তাদের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হতাশাজনক পরিণতি তাদের এটা। তারপরে নির্বাচনের ফলাফল নিয়ে তারা যে অভিযোগ করছে, আমি নিজে ঢাকা 16 আসনে আপনার ভোট এই যে দিয়েছি। সরকার গঠন করেছে সকাল বিকাল আপনি বলছেন, অর্থাৎ আপনি অনলাইনে তাদের যে হাইপটা তোলা হয়েছে সেটার কথা বলছেন, অনলাইনের এই হাইপ কি কোনো ভূমিকা রেখেছে কিনা তাদের ভোট ভূমিকা পাওয়ার রেখেছে, ক্ষেত্রে? তাদের অধপতনে, তাদের ধ্বংসের ভূমিকা রেখেছে এবং আগামীতে রাখবে, সে ব্যাখ্যাটা পরে দিচ্ছি। এখানে একটা রেজাল্ট ভোট কেমন হলো সেটা আমি যতটুকু দেখেছি একজন ক্ষুদ্র সাংবাদিক হিসেবে সেটা বলি। আমার নিজের কেন্দ্র, মানে এলাকা, আমার বসবাসকারী এরিয়া ঢাকা 16, যেখান থেকে আমিনুল হক প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির পক্ষ থেকে এবং কর্নেল বাতেন প্রতিদ্বন্দ্বিতা করেছে জামাত ইসলামের পক্ষ থেকে। কর্নেল মানে আমিনুল হক দীর্ঘদিন ধরে এখানে কাজ করে, মানে নমিনেশন পাওয়ার আগের থেকে, এবং খুবই পরিচিত লোক, পরিশ্রমী লোক, পুরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একাধিকবার রক্তাক্ত হয়েছে উনি, সেই ছবি আমরা দেখেছি। এবং তার জনপ্রিয়তা শুধু বিএনপির প্রার্থী হিসেবে না, ব্যক্তি আমিনুল হিসাবে অতুলনীয়। সেখানে কর্নেল বাতেন যিনি নেতা, উনি নমিনেশন পাওয়ার পরে পোস্টার দেখে ওনার ছেলেও চিনে না ঠিক মতো উনি নেতা কিনা, হয়তো আব্বা হিসাবেই চিনে কর্নেল বাতেনকে। সেই লোক 3000 ভোট, 3500 ভোট বেশি পেয়ে জিতে গেছে আমিনুল হকের সাথে। অ্যাবসার্ড। এলাকার একটা লোক এটা বিশ্বাস করে না, ঢাকা 16 কোনো বাসিন্দা এটা বিশ্বাস করে না। বললাম তো, কর্নেল বাতেন সাহেব অত্যন্ত ভদ্রলোক, আমার অত্যন্ত পছন্দের লোক মানুষ হিসাবে, কিন্তু উনি যে নেতা এটা ওনার ছেলে জানে কিনা আমার সন্দেহ আছে। ওনার ছেলে বাসায় কিনা আব্বা হিসাবে, এরকম একটা লোক আপনার আমিনুল হকের সাথে বিপুল ভোটে জয়ী, ঢাকা 11 কাইয়ুম কমিশনার, মানে ধানের শীষের প্রতীক নিয়ে ঢাকা শহরে ধানের শীষ হেরে যাবে এত দুর্দিন বিএনপির এখনো আসে নাই। ফলে এখানে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ব্যাপারে আমি অন্তত ঢাকা 16 ব্যাপারে, আমিনুল হকের ব্যাপারে আমি নিশ্চিত, এবং আমিনুল হক নিজে যেটা বলছে, উনি তো বাকরুদ্ধ। আবার আমি কেন্দ্রগুলো 12টার থেকে আমি মোটামুটি পরে টেলিভিশনে চলে গেছিলাম,
আমি নিজে ভোট দিয়ে তারপরে আমি আরো কয়েকটা কেন্দ্র ভিজিট করে যে পরিমাণ ভোটের সারি দেখেছি, আমি যেহেতু দীর্ঘদিন ওই এলাকায় থাকি, যেভাবে দেখেছি এই রেজাল্ট কোনোভাবে হইতে পারে না। এবং আমি আসার পথে জামাতের আমির যে এলাকা থেকে নির্বাচন করেছে, ভোটের আগে যেখানে আপনার প্রিয় ব্যারিস্টার শাহরিয়ার যেখানে টাকা বিলাইছে, হ্যাঁ, তো সেখানে সেই আসনে জামাতের আমিরের আমি যে চিত্র দেখছি, ধানের শীষের সমর্থকদের জোয়ার দেখছি, সেখানে জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা, সেখানে সে 20,000 ভোটে জিতে কেমনে? কোনোভাবে এটা হতে পারে না। ফলে এগুলো শুনি আবার কোথাও উল্টা অভিযোগ আছে, দেখেন একটু নিরপেক্ষতা বজায় রাখি, নাহলে আবার উল্টা অভিযোগ আছে। মোহাম্মদপুরে ববি হাজ্জাজের বিজয় নিয়ে তাদের আপত্তি আছে, তো ওকে তদন্ত করেন। হ্যাঁ, উল্টাটাও আছে। আচ্ছা, ঢাকা 12-র কথা, এখানে ধানের শীষ ছিল না, দুই বিরোধী পার্টি হিউজ ভোট কাটছে, মাঝখান দিয়ে আমাদের প্রার্থী বের হয়ে গেছে, এইটা লজিক্যাল, মানতে পারি এখানে জামাত বিজয়ী হইতে পারে। এই কথাটা একটু উল্লেখ করতে চাই যে আমরা এরকমটা শুনতে পাই যে সরকারের পক্ষ থেকে চাওয়া ছিল কোন প্রার্থীকে বিজয়ী বনশ্রীতে আমি বাস করি, নাহিদ এখানে দাঁড়াইছে, আমার বাসার আশেপাশে আমাকে সবাই চেনে, একটি লোক বলে না যে সে জেতার সম্ভাবনা ছিল, একটি লোক আমি পাইনি, কিন্তু জিতে গেছে। এবং অনেক কিভাবে জিতছে এটাও তাদের এই যে জিতলো তারা, এবং যেটা তারা যে এখন এমপি হিসেবে শপথ নেবে, তারা তো জানে ঘটনা কি, এলাকাবাসী তো জানে। তো এলাকাবাসী যখন তাদেরকে বিশ্বাস করবে না, তাইলে তাদের রাজনীতি বলে আর কিছু থাকবে? তাদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। তো এই প্রতারণা করতে হয় না, এটা হাসিনা দেখাইছে এই প্রতারণার শাস্তি কি হয়। এটা ববিহাজ্জাজি করুক, নাহিদ ইসলামী করুক, বা জামাতের আমিরি করুক, যেই করুক, এই প্রতারণার পরিণতি ভয়ঙ্কর হয়। এটা হাসিনার উদাহরণ। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট যেটা ছেড়ে গেছিলাম, এটা একটু কই, সেটা হলো এখন তারা এই যে ন্যারেটিভ পলিটিক্স করলো, কইরা যে তারা এই যে পরিণতি ডাইকা নিয়ে আসলো, তারা তো সরকার গঠন করার কথা, তাদের ক্যাবিনেট ঠিক করা, সকাল বিকাল শুধু ফেসবুকে গঠন করছে তা না, তারা তো আপনার প্র্যাকটিক্যালি গঠন করে ফেলার কথা। ঢাকায় একটা সিটও দিব না, এটা বলে নাই আপনার? বলছে প্রশ্নবিদ্ধ ডাক্তার ঢাকা 17 আসনের। তো যাই হোক, সেইখানে তারা এই রেজাল্ট, এটা তো শকিং তাদের জন্য। আপনি বলতেছেন ভোট বাড়ছে, সিট বাড়ছে, এই রেজাল্ট কেন হইল এবং আগামীতে কি হবে? দেখেন, জামাত ইসলাম এরকমই ছিল না, এবং এই রেজাল্টের পরে বা এই নির্বাচনে হেরে যাওয়ার মধ্য দিয়ে আমি যেটা আগে বললাম, প্রোপাগান্ডার পরাজয় হয়েছে। এই প্রোপাগান্ডার পরাজয়ের মধ্যে জামাতের ক্ষতিটা কি হয়েছে? হ্যাঁ, অনেক বেশি আসন পাইছে, অনেক বেশি ভোট পাইছে, এই আত্মতুষ্টিতে যদি জামাত থাকে, তাহলে এটা আরেকটা সুইসাইডাল অ্যাটেম্প হবে তাদের জন্য। বিজয় হয়েছে, এটা নিয়ে তেমন কথার দরকার নেই, সে কেমনে সরকার চালায়, তারপরে আমরা ছাই দিয়া দেবো, তারা দেখবো, সমালোচনা করবো, এই বার্তা আলোচনা করি। সেটা হলো জামাত ইসলামের স্ট্যান্ডার্ড সবসময় এরকম ছিল না। সেই বিভিন্ন সময় ঐতিহাসিকভাবে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে, ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে ছিল সেটা। কিন্তু দল হিসাবে গত ধরেন 71-এর পর, 71-এ তাদের একটা বিরাট ব্লান্ডার ছিল, তারা একটা রীতিমতো একটা নেশন জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এরপরে তারা সেটা রিকভার করার চেষ্টা করার পর থেকে ধরেন ইভেন নিজামী সাহেবের আমল থেকে যদি আপনি ধরেন, তাদের মজলিসে শোরার মধ্যে একটা স্ট্যান্ডার্ড ছিল। এবং আপনার একটা জিনিস শুনলে অবাক হবেন, এখান থেকে আপনার কামাল উদ্দিন জাফরি খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আলেম এবং অনেকের পছন্দের আলেম, এবং মাওলানা আবুল কালাম আজাদ, এই দুইজনকে মজলিসে শোরা থেকে বহিষ্কার করা হয়েছিল ব্যক্তিগত নৈতিক স্থলনের অভিযোগে। কামাল উদ্দিন জাফরির স্থলনটা কি ছিল? উনি একটা ইসলামী ইন্স্যুরেন্সের ডিরেক্টর পদ নিয়েছিলেন। ইসলামী ইন্স্যুরেন্স জায়েজ কিনা এই বিষয়টা তখনও সুরাহা হয়নি, সুরাহা হওয়ার আগেই উনি একটা পদ নিয়ে নিছিল, বহিষ্কার। আর মাওলানা আবুল কালাম আজাদের একটা ব্যক্তিগত ব্যাপার ছিল, ত্রুটি ছিল, বহিষ্কার। তো এরকম একটা স্ট্যান্ডার্ড তারা একসময় ফলো করছে। সেই দল তার সমালোচনা করলে যেভাবে চরিত্র হনন করে, সকাল বিকাল যেভাবে সে মিথ্যা কথা বলে, যেভাবে ন্যারেটিভ পলিটিক্স করে, এখনো সে চালাই যাচ্ছে। এই জায়গায় কিভাবে আসলো, এটা সিরিয়াসলি চিন্তা করার ব্যাপার। এটা তো এমনি হুট করে আসার কথা না। এখন তাদেরকে প্রশ্ন করলে তারা বলে না, এগুলো তো আমরা কিছু জানি না, বট বাহিনী তো আমরা চালাই না। এটা বট বাহিনীর কমান্ডার, তাহলে কে আকাশ থেকে আসছে বট বাহিনীর কমান্ডার? এটাকে সাদের দেশ থেকে তো চালায় না কেউ, তাহলে কে চালায়? এটা নিশ্চয়ই আপনার পার্টির সিদ্ধান্ত না হলে তো এটা হইতে পারে না, হলে তো আপনি থামাইতেন। হ্যাঁ, এখন এটা হারার পরে এটা অন্য স্কেল, অন্য লেভেলে আবার আপনারা শুরু করতে যাচ্ছেন। ওকে, আমরা যখন ইলেকশন নিয়ে কথা বলছি, আমি বলি তাহলে এই যে তারা এই যে ন্যারেটিভ পলিটিক্স, এই স্বভাব যে আয়ত্ত করলো, এইটা আমি মনে করি এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এটা হুট করে প্রতিযোগিতা করতে করতে আজকে এই জায়গায় আসছে তা না। আমি মনে করি এটা এই সিনিয়র নেতা কর্মীদেরকে যখন শেখ হাসিনা বিচারিক ট্রায়ালে হত্যা করলো, এরপরে তারা এই যে গুপ্ততার দিকে হাঁটলো, এটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু হাঁটছে। হুট করে একদিন মনে হলো আমরা গুপ্ত হবে থাকবো তা না, এটা যেন তাদের সিদ্ধান্ত নিতে হয়েছে।
এই সিদ্ধান্ত গুপ্ততার মধ্য দিয়ে তারা যে নৈতিক স্থলন থেকে মানে আসলো অ্যাকর্ডিং টু তাদের নৈতিকতার লেভেল থেকে, হ্যাঁ এটা সিদ্ধান্ত, এইটার কারণে তারা এই মুনাফিকিটাকে একটা ট্রেডমার্ক হিসাবে এইটাই তাদের এটা পলিটিক্যাল কৌশল আকারে এটা গ্রহণ করে নিয়ে এটা করে। এই কারণে তারা যখন মিথ্যার কথাটা বলে খুব কনফিডেন্সের সাথে বলে। So,